অ্যাকশন। দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ 1 জুন, আপনারা জানেন এই অর্থ বছরের মানে 2025-26 অর্থ বছরের শেষ মাস এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে বাজেটের মাস শুরু হয়ে গেল। এ মাসেই জাতীয় সংসদে বাজেট অধিবেশন বসবে। সাধারণত প্রতি বছরের জুনের প্রথম বৃহস্পতিবার এক ধরনের ঐতিহ্য অনুযায়ী বাজেট ঘোষণা করা হয়, তবে এবার হয়তো আর সেটা হবে না। শোনা যাচ্ছে যতটুকু যে এই বছর বাজেট ঘোষণা করা হবে জুনের 11 তারিখে, অর্থাৎ দ্বিতীয় বৃহস্পতিবার। যদিও এর আগে এই ধরনের একটা ঐতিহ্য পালন করা হতো। তো যা হোক, বাজেটের মাসে আমরা যারা গণমাধ্যমে কাজ করি বাজেট নিয়ে প্রচুর রিপোর্ট করে থাকি, বিশেষ করে যারা অর্থনীতি বিষয় নিয়ে কাজ করে থাকি তাদের এ সময় প্রচুর ব্যস্ততা যায়। মূলত এই মাস জুড়েই আমাদের ব্যাপক ব্যস্ততা থাকবে। তো সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেরই আগ্রহ আছে আসলে বাজেট কী। খুব সাধারণভাবে বললে বাজেট হচ্ছে আয় এবং ব্যয়ের হিসেব। তবে বাজেট যে শব্দটা, এটা ইংরেজিতে যে শব্দটা এসছে BUDGET, এটা মূলত প্রাচীন ফ্রেঞ্চ একটা শব্দ, বাজেট এই জাতীয় একটা শব্দ থেকে এসছে, যেটা মূলত আসলে চামড়ার ব্যাগ বোঝানো হয়ে থাকে, যার অর্থ এটা পরবর্তীতে 1800 শতকের দিকে এসে ব্রিটেনে আসলে যিনি বাজেট ঘোষণা করতেন এবং তার যে সমস্ত ডকুমেন্ট থাকতো, ট্যাক্সের ডকুমেন্ট এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট থাকতো, সেটা সেই চামড়ার ব্যাগে সে ব্রিটেনের অর্থমন্ত্রী বহন করতেন বলে পরবর্তীতে এই বাজেট শব্দটা আসলে এই সরকারের এক বছরের যে আয় ব্যয়ের যে হিসেব বা অর্থনীতির যে পলিসিগুলো সরকার নেবে যেই বিষয়ে, সেইখানে আসলে তখন এই শব্দটিকে বাজেট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এরপর থেকে। তো যেটা বলছিলাম যে সহজভাবে যদি আমরা বলি যে বাজেট আসলে কি, বাজেট হচ্ছে আয় এবং ব্যয়ের হিসেব, শুরুতেই বললাম। তবে এখানে জাস্ট একটু ডিফারেন্ট মানে ভিন্নতা আছে। ব্যক্তি জীবনে সাধারণত আমরা আয় বুঝে ব্যয় করে থাকি, কিন্তু সরকারের ক্ষেত্রে বিষয়টা আলাদা। সরকার ব্যয় বুঝে আয় করে থাকে। প্রথমে সে ব্যয়ের খাত নির্ধারণ করে, যেমন এই অর্থ বছরে বলা হচ্ছে যে আমাদের বাজেটের পরিমাণ হতে পারে 9,38,000 কোটি টাকা বা 9,30,000 কোটি টাকা। তার মানে এই পরিমাণ অর্থ সরকার এই আগামী 2026-27 অর্থ বছর, মানে চলতি বছরের জুলাই থেকে নিয়ে আগামী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত যে অর্থটা সরকার ব্যয় করবেন, সেই ব্যয়টাকে বলা হচ্ছে বাজেটের পুরো আকার বা মোট ব্যয়। এর ভিতরে সরকারের দুই ধরনের ব্যয় থাকে, আপনারা জানেন। একটা হচ্ছে সরকার পরিচালনা ব্যয়, যেটা প্রায় 6 লাখ কোটি টাকার উপরে হয়ে যাবে, এবং আরেকটি হচ্ছে উন্নয়ন ব্যয়, যেটা 3 লাখ কোটি টাকা বলা হচ্ছে। তো উন্নয়ন এবং পরিচালন এই দুই ধরনের ব্যয় সরকার করে থাকে। ঠিক একইভাবে আমরা যেরকম আমাদের ব্যক্তি জীবনেও একই ধরনের ব্যয় করে থাকি। আমরা যেমন বাসা ভাড়া দেই, এটা আসলে আমাদের পরিচালন ব্যয়। আমরা প্রতিদিন যে চলাফেরা করি, পরিবহন ব্যয়, সেটা আমাদের আসলে জীবন পরিচালনার ব্যয়। খাদ্যের কেনাকাটা, সেগুলো জীবন পরিচালনা ব্যয়। পোশাক কিনি, সেটা জীবন পরিচালনার ব্যয়। কিন্তু আমরা যখন ধরেন যে সঞ্চয় থাকে বা এই ব্যয় থেকে যেটা আমরা উদ্বৃত্ত করি, সেই টাকা দিয়ে আমরা বিনিয়োগ করি। কেউ হয়তো জমি কিনি, কেউ হয়তো ফ্ল্যাট কিনি, কেউ হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করি। তো সরকারও আসলে সেগুলো অতটা করে না, কিন্তু সরকার যেটা করে জনগণের জন্য যে উন্নয়ন, মানে জনগণের চলাফেরা, রাস্তাঘাট এবং অন্যান্য যেই আনুষঙ্গিক যেই প্রয়োজন, সেই প্রয়োজনের আলোকে যে সমস্ত অবকাঠামো উন্নয়ন থাকে সেগুলো করে থাকে। এর বাইরে আমরা যেগুলোকে বলি সফট ডেভেলপমেন্ট, যেগুলো হয়তো অবকাঠামো হবে না কিন্তু মান উন্নয়নের ক্ষেত্রে করা হয়। যেমন ধরেন যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, শিক্ষার মানের উন্নয়নের ক্ষেত্রে। এটা কিন্তু কোনো শিক্ষা ভবন নির্মাণ করা হয়নি, কিন্তু এখানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে। তাহলে এটাকে বলা হচ্ছে যে সফট ডেভেলপমেন্ট। তো এই মানে সরকারের উন্নয়নের যে জায়গাটা। এবং সরকারের একটা জিনিস খেয়াল করেন যে ধরেন আমি মাসে 50,000 টাকা ইনকাম করি, কিন্তু কোনো কারণে আমার মাসে ব্যয় হচ্ছে 60,000 টাকা। তাহলে বাকি 10,000 টাকা কোত্থেকে আসে? হয় আমি সঞ্চয় করি, অথবা কারো কাছ থেকে আমি ধার করি।
সরকারের ক্ষেত্রেও ঠিক একই রকম। বাজেটে সরকার যেই পরিমাণ অর্থ ব্যয় করবে বলে ধারণা করা হয় বা সে একটা লক্ষ্য নির্ধারণ করে, যেমন বললাম যে এই নতুন যে অর্থ বছর আসতেছে সেখানে সরকার 9,38,000 বা 30,000 কোটি টাকা ব্যয় করবে। তার ভিতর সরকার নিজে যেই রাজস্ব আয় বা কর যে আহরণ করবে সেখানে 6,00,000 সামথিং, 6,65,000 বা 45,000 কোটি টাকার মতো। বাকি যে 2,00,000 কোটি টাকার উপরে প্রায় 2.5 কোটি টাকা, এই টাকাটা কিন্তু আসলে সরকারের ঋণ করতে হবে। আমরা ব্যক্তি জীবনে হয়তো সঞ্চয় থেকে ব্যয় করি, সরকারের হয়তো ওই ধরনের সঞ্চয় নেই, যে কারণে হয়তো ব্যয় করতে পারবো না। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা নেই, হয়তো অন্যান্য দেশের প্রেক্ষাপট হলে সেখানে সাধারণত কিছু সরকারের যে আয়ের উৎসগুলো থাকে সেখানে যেমন খনিজ সম্পদ বিক্রি করে সরকার আয় করতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সেই ধরনের কোনো খনিজ সম্পদ নেই। আমরা শুধু করের উপর ডিপেন্ড করি, মানে আমার আপনার প্রতিদিন দৈনন্দিন কেনাকাটায় আমরা যে ভ্যাট দিয়ে থাকি অথবা যে সমস্ত পণ্য দেশে প্রবেশ করে সেগুলোর যে বিপরীতে যে শুল্ক দেওয়া হয়, এবং হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে যারা একটা নির্দিষ্ট আয়ের বেশি আয় করে থাকি তারা যে সমস্ত আয়কর দেয় অথবা সম্পদ কর অথবা গাড়ি চালানোর জন্য যে সমস্ত কর দেওয়া হয়, এই সমস্ত করের উপরে আসলে সরকার ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হয়ে থাকে। তো যেটা বলছিলাম, তো সরকার এই ঋণটা সাধারণত দুটো উৎস থেকে করে। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বিদেশি উৎস। বিদেশি উৎস বলতে সরাসরি বিদেশিদের কাছ থেকে সরকার যে ঋণটা নেওয়া হয়। আর অভ্যন্তরীণ উৎস সাধারণত দুটো হয়। একটি হচ্ছে ব্যাংক, ব্যাংক থেকে সরকার সরাসরি ঋণ নেয়। মানে এটা শুনতে আমাদের কেমন লাগে, কিন্তু বাস্তবতা তাই যে সরকার সরাসরি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে তার সরকার পরিচালনা ব্যয় মিটিয়ে থাকে। এরপরে আবার সরকারের হাতে যখন ট্যাক্সের টাকা আসে তখন সেটা আবার ব্যাংকে সেই টাকাটা ফেরত দিয়ে দেয়। সরকারের হয়ে এই হিসাবটা করে থাকে আমাদের বাংলাদেশ ব্যাংক। আর এর বাইরে সরকার সঞ্চয়পত্র থেকে সরাসরি জনগণের কাছ থেকে ঋণ নেয়। আপনারা জানেন যে আমরা অনেকেই সঞ্চয়পত্র কিনি, সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকি। এর বাইরে হচ্ছে ট্রেজারি বিল এবং বন্ড যেটা আছে, এখন জনগণের কাছে সরাসরি এই বিল বন্ড বিক্রি করেও সরকার ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। শোনা যাচ্ছে যে এই অর্থ বছরে নতুন যে অর্থ বছর আছে সেখানে সরকার হচ্ছে জনগণের কাছে সরাসরি ট্রেজারি বিল বিক্রি করে টাকা সংগ্রহ করবে। তাহলে ব্যক্তি জীবন এবং সরকারি জীবন দুইটার ভিতরে বাজেট খুব বেশি পার্থক্য নয়, মৌলিক পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে আমরা ব্যক্তি জীবনে আয় বুঝে ব্যয় করি, আর সরকার যেটা করে ব্যয় বুঝে আয়ের খাত নির্ধারণ করে। তো যখন দেখা যায় যে সরকারের বাজেটটা অনেক বেশি বড় হয়ে যায় তখন তার আয়ের খাদ্য বাড়াতে হয়, অথবা যে নির্ধারিত যে আয় আছে সেই আয়ের পরিমাণ তাকে বাড়াতে হয়। যেমন একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে নতুন খাত হিসেবে এবার যেমন সরকার বলছে এই নতুন বাজেটে যারা মোটরসাইকেলের মালিক তাদের উপর আলাদা একটা অগ্রিম কর বসানো হচ্ছে, সেটা 2,000 থেকে 5,000 টাকা মতো হতে পারে সিসি বেঁধে। আবার ধরেন যে সরকার চাচ্ছে যে না, এক্সিস্টিং যারা কর দিচ্ছে তাদের হার বাড়ানো হবে। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা যারা আয়কর দিই তাদের যেই এখন ধরেন যে কথার কথা যে 5% যেটা আছে ওটা সরকার বাড়িয়ে 6% করলো, অথবা যারা কর্পোরেট ট্যাক্স দিচ্ছে তাদের ওই হারটা বাড়ানো হলো। তো এইভাবে হচ্ছে সরকার তার ব্যয়ের খাতটা নির্ধারণ করার পর তার আয়টা কীভাবে বাড়াবে সে এইটা নির্ধারণ করে থাকে, কিন্তু এর বাইরে সে যেটা ঋণ করবে সেই ঋণটা বিদেশি এবং অভ্যন্তরীণ দুটো উৎস থেকেই সরকার সেই ঋণের টাকা সংগ্রহ করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে গত 16-17 বছর ধরে এমনিতেই একটা ঋণের ভারে আমরা জর্জরিত অবস্থায় আছি, তার উপর এখন আবারও আমাদেরকে ঋণ করতে হচ্ছে। তো সেই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়ার সমূহ আশঙ্কা আছে। ইতিমধ্যেই আমাদের অর্থমন্ত্রী বলছেন যে এবারের বাজেটে তার লক্ষ্য হচ্ছে তিনি বিনিয়োগকে প্রাধান্য দেবেন। বিনিয়োগ প্রাধান্য দেওয়া মানে হচ্ছে যে আপনার নতুন নতুন কলকারখানা হবে, ইন্ডাস্ট্রি হবে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেখানে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ আয় করবে, সে আয় দিয়ে মানুষ ব্যয় করবে, সেই ব্যয় থেকে সরকার কর সংগ্রহ করবে বা ট্যাক্স সংগ্রহ করবে। এভাবে সরকার আগের চেয়ে বেশি পরিমাণে কর আহরণ করতে পারবে, যা দিয়ে সরকার পরিচালনা এবং উন্নয়ন ব্যয় যেটা সেটা তার মেটানো সহজ হবে। তো আমরা জানি না আসলে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আগামী 11ই জুন শোনা যাচ্ছে যে অর্থমন্ত্রী তার বাজেট উপস্থাপন করবেন জাতীয় সংসদে। তো তার সেই চামড়ার ব্রিফকেসের ভিতরে আসলে বাজেটের কী ডকুমেন্ট থাকবে
ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। আমরা আশা করছি আমাদের উপর মানে করের বোঝা চাপবে না, এরকম একটি বাজেটই আসবে এবং আমরা যারা নিয়মিত কর দিয়ে থাকি বা নিয়মিত করদাতা, তারা আগের চেয়েও আরও বেশি কর দিতে উৎসাহী হবেন এবং যারা কর ফাঁকি দেন তাদেরকে সে কর ফাঁকি রোধ করার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই বাজেটের মাসে আশা করছি আপনাদের সঙ্গে বাজেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।